নমস্কার। আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং পশ্চিমবঙ্গের জনক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমি এটা শোনার পর আমার পরিচিত বেশ কিছু আহ, ইতিহাস চর্চা করেন এমন মানুষ, অধ্যাপক, শিক্ষক, ইতিহাসের ছাত্র, গবেষক, তাদের সঙ্গে কথা বলেছিলাম এবং দেখেছিলাম যে তারা এই জিনিসটাকে বিশেষভাবে সমর্থন করতে পারছে না। আমার মনে হলো যে এই ব্যাপারটা নিয়ে একটু তাহলে চর্চা করা দরকার, একটু পড়াশোনা করা দরকার। এবং এই পড়াশোনা করতে গিয়ে বেশ কিছু তথ্য পেয়েছি, সেই তথ্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। প্রথমে আসি, 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস কেন এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান কি। যদি এটা সত্যি হয়ে থাকে যে পশ্চিমবঙ্গ পাকিস্তান হয়ে যাচ্ছিল, পাকিস্তানের অংশ হয়ে যাচ্ছিল, তো পাকিস্তান হয়ে যাওয়া থেকে যিনি আটকে ছিলেন তিনি হলেন এক এবং অদ্বিতীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। উনি না থাকলে পশ্চিমবঙ্গকে পাকিস্তান হয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারতেন না। তাই পশ্চিমবঙ্গের জনক যদি কেউ থেকে থাকে সেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এখন এমন একটা মানুষ যার জন্য আমরা পশ্চিমবঙ্গকে পেয়েছি, এমন একজন মানুষ যিনি পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ করেছিলেন, পশ্চিমবঙ্গকে পাকিস্তান হয়ে যেতে দেননি, এরকম একজন মানুষের সম্বন্ধে আমরা এত তথ্য জানি না, এটা সত্যি আমাকে অবাক করেছে। কত অজানা। ভেবে দেখুন, যে মানুষটা পশ্চিমবঙ্গের জনক, সেই মানুষটা আজ 2026 সালে এসে দাঁড়িয়ে তাকে পশ্চিমবঙ্গের জনক হিসেবে আমরা পাচ্ছি, মানে জানছি। এতদিন মানে এটা বিভিন্ন মিডিয়া হাউস থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় দাবি উঠছে যে এরকম একজন মানুষ, একজন মহাপুরুষ, তার জীবনী কেন বিভিন্ন সিলেবাসে, বিভিন্ন পাঠ্যপুস্তকে এতদিনের অন্তর্ভুক্তিকরণ করা হয়নি, কি কারণে? সত্যি তো, যে মানুষটা, তার এমন অবদান রয়ে গেছে, সেটা ইতিহাস বই বা যে কোনো ভাবেই তার জীবনী ছাত্রছাত্রীদের পড়ানো হবে না? এটা তো উচিত ছিল। এতদিন ধরে যে সমস্ত সরকার পশ্চিমবঙ্গে ছিল তাদের প্রত্যেকের বা কারোর না কারোর এই দায়িত্বটা ছিল যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে ছেলে মেয়েদেরকে জানানো, তার অবদান সম্পর্কে তাদেরকে জানানো। কেন জানানো হয়নি? তার মূর্তি আজ, সেদিন তারকেশ্বরের সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 125 ফুটের তার মূর্তি হবে পশ্চিমবঙ্গে, কলকাতায়। এতদিন পরে কেন? যে মানুষটা পশ্চিমবঙ্গের জন্ম দিলেন, যে মানুষটার জন্য আমরা পশ্চিমবঙ্গকে পেলাম, সেই মানুষটার মূর্তি তো পশ্চিমবঙ্গের বিভিন্ন রাস্তায়, বিভিন্ন মোড়ে, বিভিন্ন স্কুল কলেজের সামনে এবং তার কৃতিত্বের গাথা লেখা থাকা বা প্রস্তর ফলকে খোদাই করে রাখা উচিত ছিল। কেন নেই? এত অবহেলা কিসের? মানে এই প্রশ্নগুলো আমার মধ্যে এসেছিল এবং দেখলাম বিভিন্ন মিডিয়া হাউস একই প্রশ্ন করছে, এবং তার আমার মধ্যে কোনো আক্ষেপ নেই, কিন্তু তাদের মধ্যে আক্ষেপ, রাগ, ক্ষোভ সমস্ত কিছু আছে। এইবার যখন তার অবদান সম্পর্কে জানলাম তখন মনে হলো আপনাদেরকেও তার অবদান সম্পর্কে একটু জানাই, কারণ সিলেবাসে তো নেই। তাহলে সিলেবাস বহির্ভূত বিভিন্ন বই এবং বিভিন্ন জার্নাল, চিঠিপত্র, এই সমস্ত ঘেটে বার করতে হবে। তো আমাদেরকে একটু পিছনে যেতে হবে। শুধু 20শে জুন ঘটনার সূত্রপাত এবং আচমকা এই 20শে জুন একটা দিন হয়ে উঠেছে সেটা নয়, আমাদেরকে যেতে হবে 1905 সালে। 1905-এ লর্ড কার্জন, যিনি প্রথম বঙ্গভঙ্গের আইডিয়াটা নিয়ে এসেছিলেন, কারণ ভদ্রলোক বুঝেছিলেন যে যদি আবার কখনো আমাদেরকে ভারতবর্ষে ফিরে আসতে হয়, কারণ লর্ড কার্জনের এই সংশয় ছিল যে ভারতবর্ষ এবার ছাড়তে হতে পারে, যে কোনো সময় ভারতবর্ষ ছেড়ে আমাদের চলে যেতে হতে পারে। তো ব্রিটিশ সরকারকে তিনি এটা বোঝালেন যে যদি আমাদেরকে ভারত ছেড়ে দেওয়ার পরে কখনো আবার ফিরে আসতে হয়, তাহলে কিন্তু সব থেকে বেশি বাধা আমরা পাবো হচ্ছে বাংলা থেকে। তাই বাংলাকে কোনোভাবেই এক রাখা যাবে না, বাংলাকে ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের শাসন করতে সুবিধা হবে, তাই বাংলাকে ভাগ করে দাও, যাতে আমরা ফিরে আসলে এখান থেকে যে বাধা আসবে সেটাকে আমরা কোনো না কোনোভাবে প্রতিহত করতে পারি। ঠিক এই কারণে উনি বাংলাকে ভাগ করতে চাইলেন। পথে নামলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, পথে নামলেন আরো হাজারো হাজারো মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন অসংখ্য মানুষের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু বঙ্গভঙ্গ রোধ করা গেল।
সেদিন বাংলায় রাখি বন্ধন উৎসব পালন হলো। রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করা হলো। হিন্দু মুসলিমের মধ্যে যাতে বিভেদ কোনোভাবে তৈরি না হতে পারে, তার জন্য এই দুই সম্প্রদায়ের মানুষকে একসাথে নিয়ে এসে তাদের গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত করার চেষ্টা করা হলো। এবং সত্যি কিন্তু বঙ্গভঙ্গ করা গেল না। কিন্তু এই যে ধারণা বঙ্গভঙ্গ, এই ধারণাটা, এই কনসেপ্টটা আমাদের ভারতীয় কিছু মানুষের বেশ পছন্দ হলো। এবং লর্ড কার্জন যে বিষবৃক্ষের বীজ পুঁতে দিয়েছিলেন সেদিন, আস্তে আস্তে সেটা অঙ্কুরিত হলো, ডালপালা ছড়ালো। এবং সেই ডালপালা ছড়িয়ে যখন আত্মপ্রকাশ করলো মহিরুহ হিসাবে, সেটা 1946 সাল, যখন নোয়াখালীর মতন একটা দাঙ্গা ঘটে গেছে, যখন গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছে, ডাইরেক্ট অ্যাকশন ডে হয়েছে, হিন্দু মুসলমানের মধ্যে চূড়ান্ত এক সম্প্রদায়ের প্রতি আরেক সম্প্রদায়ের ভীতি তৈরি হয়েছে, এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের প্রতি ঘৃণায় এবং রাগে ফুঁসছে, তখন কিন্তু বোঝা গেল যে আর এই বাংলাকে একটা বাংলা হিসাবে বেশি দিন রাখা যাবে না। বঙ্গভঙ্গটা আবশ্যিক এবং অনিবার্য। তাই 1947 সালে যখন ঠিক হলো যে ব্রিটিশ সরকার এবার ভারতবর্ষ ছেড়ে চলে যাবে পূর্ণ স্বাধীনতা দিয়ে, তখন বাংলার ভবিষ্যৎ কি হবে? পাকিস্তানের সঙ্গে বাংলা চলে যাবে, নাকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে পূর্ব পাকিস্তান তৈরি হবে এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ যে সমস্ত জেলা সেগুলো নিয়ে পশ্চিমবঙ্গ নামে একটা রাজ্য, যেটা ভারতবর্ষের সঙ্গে থেকে যাবে? এটা প্রস্তাব হিসাবে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে নিয়ে আসা হলো। লর্ড কার্জন যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়িত করলেন কিছু ভারতীয়দের সাহায্যে লর্ড মাউন্টব্যাটেন। মাউন্টব্যাটেনের সেই প্রস্তাবে ভোটাভুটি হলো বিধানসভায়, মানে তখনকার যে আপার হাউস এবং লোয়ার হাউসে ভোটাভুটি হলো, এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলার রিপ্রেজেন্টেটিভদের মধ্যে ভোট গ্রহণের যে মোশন ছিল যে তারা কোথায় যেতে চায়, ভারতবর্ষের সঙ্গে থাকতে চায় নাকি পাকিস্তানের সঙ্গে যেতে চায়, সেখানে 58-21 ভোটে এই মোশনের সমর্থনে ভোট পড়লো 58টা। যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, যেখানে হিন্দু সম্প্রদায়ের লোক বেশি, সেই হিন্দু সম্প্রদায়ের লোক বেশি আছে এমন জেলাগুলো ভারতবর্ষের অন্তর্ভুক্ত হবে। 58টা ভোট সপক্ষে পড়লো, 21টা বিপক্ষে। তাই ভোটের রেজাল্ট সহজেই আপনারা বুঝতে পারছেন যে সপক্ষে যখন 58টা ভোট, তখন এই যে মোশন ছিল সেটা গৃহীত হলো যে পশ্চিমবঙ্গ বলে একটি আলাদা রাজ্য হবে এবং সেটা ভারতবর্ষের অংশ হবে। এই 58টা ভোটের মধ্যে একটি মাত্র ভোট ছিল হিন্দু মহাসভার, যেটা দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এবার একটু কল্পনা করি আমরা যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিন ভোট দিলেন না, তাহলে কটা ভোট পড়তো? 57টা। বিপক্ষে ভোট কটা হতো? 21টা। 57-21। তাহলে কি ভোটের রেজাল্ট কোন রকম ভাবে ভিন্ন প্রভাব ফেলতে পারতো? পারতো না। তাহলে হিন্দু মহাসভার হয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি সেদিন ভোট নাও দিতেন, সপক্ষে বিপক্ষে আমি বাদ দিলাম, যদি ভোট নাও দিতেন, তাও পশ্চিমবঙ্গ পাকিস্তানের অংশ হতো না, পশ্চিমবঙ্গ ভারতবর্ষেরই অংশ হতো। কারণ উনি ছাড়াও 55 জন কংগ্রেসের সদস্য এবং 2 জন বামফ্রন্ট, তখন বামফ্রন্ট ছিল না, তখন সিপিআই এর সদস্য, তারা ভোট দিয়েছিলেন। তাহলে এই মিথ্যে প্রচার কেন যে পশ্চিমবঙ্গকে পাকিস্তান হয়ে যেতে দেননি একমাত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি? এই প্রচার তো সর্বৈব মিথ্যে। কারণ ওই একটা ভোটের জন্য কিচ্ছু আলাদা ভাগ মানে ওটা নির্ণায়ক ভোট ছিলই না। যদি এমন হতো যে 39টা ভোট সপক্ষে, 39টা ভোট বিপক্ষে এবং একটা মাত্র নির্ণায়ক ভোট, যে ভোট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির, উনি এবার যেদিকে ভোট দেবেন সেই দিকে
সংখ্যাগরিষ্ঠতা তৈরি হবে। তাহলে এটা আমরা বুঝতে পারতাম যে ওই নির্ণায়ক ভোট দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, অতএব উনি হচ্ছেন পশ্চিমবঙ্গের জনক, এই দাবি করা যেতে পারে। কিন্তু সেরকম কোনো ঘটনা তো ঘটেনি। 58টা ভোটের থেকে একটা ভোট যদি বাদ হয়ে যেত, কিচ্ছু যায় আসতো। তাই সম্পূর্ণ একটা মিথ্যেকে প্রচার করা হচ্ছে। কেন প্রচার করা হচ্ছে? এই কেনর প্রশ্নে যদি আমরা আসি, তাহলে এইটা জানতে হবে বা বুঝতে হবে যে পৃথিবীর যে কোনো জায়গাতে কোনো ফ্যাসিস্ট সরকার যখন প্রথম পেনিট্রেট করতে শুরু করে, তখন তাদের একজন হিরোর দরকার হয় ভীষণভাবে, একজন নায়ক। যে নায়ক সম্বন্ধে সেখানকার মানুষ খুব একটা বেশি তো জানে না, একটা ধোঁয়াশা ধোঁয়াশা ধারণা তাদের মধ্যে থাকবে, যাতে সেই নায়ককে সামনে রেখে নতুন ইতিহাস, যা সম্পূর্ণভাবে ফেক, মিথ্যে এবং তৈরি করা, নিজেদের মনের মাধুরী মিশিয়ে তৈরি করা কিছু ইতিহাস, সেটাকে সামনে নিয়ে আসা যায় এবং পুরনো ইতিহাসকে মুছে ফেলা যায়। কারণ পুরনো ইতিহাসকে মুছে না ফেললে একটা ফ্যাসিস্ট সরকার কোনোভাবেই তাদের আধিপত্য বিস্তার করতে পারবে না, কোনোভাবেই তাদের এই শাসনকাল দীর্ঘায়িত করতে পারবে না। ইতিহাসকে মুছে ফেলতেই হবে। কারণ ইতিহাসে স্বৈরতন্ত্রের পতন যেভাবে লেখা আছে, ইতিহাস যেভাবে মনে রেখেছে স্বৈরাচারী শাসককে, সেটা ভয়ঙ্কর। তাই স্বৈরাচারী শাসকদের সবসময় একজন হিরোকে দরকার পড়ে, যে হিরো হবে সেই এলাকার বা সেই মানুষদের প্রতিনিধি, সেই মানুষদেরই একজন, এবং তার সম্বন্ধে সেখানকার মানুষরা খুব বেশি একটা জানবে না। যে কারণে এখানে একজন নায়ককে প্রয়োজন ছিল এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তারা নায়ক হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে? 1929 সালে কংগ্রেসের সঙ্গে ছিলেন, তারপর উনি কংগ্রেস ছেড়ে হিন্দু মহাসভায় যোগদান করেন এবং তারপরে হিন্দু মহাসভা ছেড়ে উনি জনসংঘ তৈরি করেন। একটা জিনিস মনে রাখতে হবে, শ্যামাপ্রসাদ মুখার্জি মুসলিম লীগের অর্থমন্ত্রকের মন্ত্রী ছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি ফজলুল হকের মুসলিম লীগের মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে ছিলেন এবং যখন ভারতবর্ষের সঙ্গে কাশ্মীর সংযুক্ত হচ্ছে, আজকে যেটা নিয়ে সব থেকে বেশি কথা হয়, আর্টিকেল 370 সরিয়ে দেওয়া, এই সমস্ত কথা যখন হয়, মনে রাখতে হবে তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু একবারও প্রতিবাদ করেননি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় কোনো রকম চিঠি বা কোনো রকম ভাবে কোনো প্রস্তাব আবেদন কিচ্ছু করেননি এই আর্টিকেল 370 সম্বন্ধে, কিচ্ছু বলেননি। কেন বলেননি? তার অবদান সম্বন্ধে মিথ্যে প্রচার হলেও একটা কথা মনে রাখতে হবে, যে বিভিন্ন ডিজিটাল আর্কাইভে যে সমস্ত চিঠি, যে সমস্ত তথ্য এখনো সংরক্ষিত আছে, সেগুলো কিন্তু মুছে ফেলা এত সহজ হবে না। যে কারণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটা চিঠি, কিছুটা অংশ, এটা একটা 13 পাতার চিঠি, আমি আপনাদেরকে দুটো অংশ পড়ে শোনাচ্ছি, খুব ছোট ছোট দুটো জায়গা পড়ে শোনাচ্ছি। এই চিঠিটা 1942 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তখন যিনি বাংলার যিনি গভর্নর ছিলেন স্যার জন বার্টলে, তাকে চিঠিটা লিখছেন। কিভাবে, কিসের জন্য চিঠি লিখছেন? চিঠি লিখছেন ভারত ছাড়ো আন্দোলনকে থামানোর জন্য। ভারত ছাড়ো আন্দোলনকে তিনি সমর্থন জানাচ্ছেন না, সেটা ব্রিটিশ সরকারকে বোঝানোর জন্য। এবং ব্রিটিশ সরকারকে তিনি এটাও লিখছেন যে আমি আপনাদেরকে সাহায্য করতে প্রস্তুত, ভারত ছাড়ো আন্দোলন যাতে আপনাদের কোনো সমস্যা তৈরি করতে না পারে, সেই জন্য আমি আপনাদের পাশে দাঁড়াতে রাজি আছি। একবার ভাবুন, 1942 সাল, তখন বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার এমনিতেই ভীষণভাবে চাপে আছে এবং এই ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে দিয়ে তাদের উপর এতটাই চাপ তৈরি করা হয়েছিল যে তারা নিঃশর্তে এই সমস্ত বাংলা ভাগ, আলাদা দেশ, সম্প্রদায় ভিত্তিক রাজনীতি, তার জন্য দেশকে ভাগ করা, এই সমস্ত কিছু হতোই না যদি কিনা 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে দিয়ে নিঃশর্তে এই ভারত ছেড়ে ব্রিটিশ সরকার চলে যেত, এবং সেই পরিস্থিতি তৈরিও হয়েছিল। কিন্তু আমাদের দেশের একজন মানুষ, যাকে আমরা পশ্চিমবঙ্গের জনক হিসেবে দেখাতে চাইছি, তিনি সেদিন ব্রিটিশ সরকারকে চিঠি লিখেছিলেন। চিঠি লিখে কি বলেছিলেন? আমি দুটো অংশ, 13 পাতার চিঠি, দুটো অংশ আপনাদেরকে শোনাচ্ছি।
Let me now refer to the situation that may be created in the province as a result of any widespread movement launched by Congress. Anybody who during the war plans to stir up mass feelings resulting in internal disturbance or insecurity must be resisted by any government that may function for the time being. উনি এই আন্দোলনকে প্রতিহত করতে বলছেন যে কোনো উপায়। চিঠিতে এই 13 পাতার যে চিঠি, এটা ডিজিটাল আর্কাইভে এখনো সংরক্ষিত আছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লিখছেন 16 জুলাই জন বার্টলেকে, তখনকার গভর্নরকে লিখছেন। আর একটা অংশ যেটা আরো বেশি মারাত্মক এবং ইম্পর্টেন্ট, উনি লিখছেন, আই হোপ ইউ উইল অ্যাপ্রিসিয়েট দ্য স্পিরিট which has prompted me to write this letter to you. No one knows what the future has in store for us. As one of your ministers, I am willing to offer you my wholehearted cooperation. My wholehearted cooperation. ব্রিটিশ সরকারকে লিখছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যে উনি চাইছেন wholeheartedly কোঅপারেশন করতে ব্রিটিশ সরকারের সাথে, and serve my province and country at this hour of crisis. কাদের ক্রাইসিসের কথা বলছেন উনি? উনি ব্রিটিশ সরকারের ক্রাইসিস নিয়ে চিন্তিত, বলছেন এই সময়, এই ক্রাইসিসের সময় আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই। The condition which I have mentioned above are of a general character. They are mentioned not for creating any obstacle. They indicate to you, who are after all a foreigner, how an Indian would like to cooperate with you in the service of his country that is threatened with imminent danger. এরপরে কি বলার থাকতে পারে? উনি ব্রিটিশ সরকারের ক্রাইসিস, ব্রিটিশ সরকারের সমস্যা, ব্রিটিশ সরকারের ডেঞ্জার, এই সমস্ত নিয়ে চিন্তিত। কারণ উনি চাইছিলেন না নিঃশর্তে ব্রিটিশ সরকার ভারত ছেড়ে চলে যাক, তাহলে বাংলা ভাগ হবে না। বাংলা ভাগটা ছিল মূল লক্ষ্য, বাংলাকে আলাদা করতে হবে। যে কারণে 1942 থেকে 1946 নোয়াখালীর দাঙ্গা, তারপর বাংলা ভাগ 1947, এই 20 জুন ভোট গ্রহণ, 3রা জুন ভোট প্রস্তাব, এটার সপক্ষে প্রস্তাব নিয়ে আসা, মাউন্টব্যাটেনের সমস্ত কিছু একের পর এক যেভাবে চলছিল। তারপর বাংলা যখন ভাগ হলো, পশ্চিমবঙ্গ হলো, যদি এই কথা সত্যিই হয় যে বাঙালি হিন্দুদের জন্য মসিহা ছিলেন হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি হিন্দুদেরকে রক্ষা করেছিলেন, হিন্দুদেরকে বাঁচিয়েছিলেন, ত্রাতা, নায়ক, তাহলে প্রথম ভারতবর্ষে যখন জেনারেল ইলেকশন হলো স্বাধীনতা পরবর্তী সময়ে 1951 সালের অক্টোবর থেকে শুরু করে 1952 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সারা দেশে একই সাথে ভোট হয়। সেই ভোটে যারা ওপার বাংলা থেকে হিন্দু মানুষেরা এক রাতে ঘর ছেড়ে চলে এসেছিলেন বাঁচার জন্য, যারা সামান্য কিছু সম্বল জাস্ট হাতের মুঠোয় করে, বুকে জড়িয়ে, নিজের সন্তানকে কোলে করে নিয়ে, বৃদ্ধ মা বাবাকে নিয়ে কোথায় চলেছে জানে না, কোন দেশ, কি লেখা আছে সেখানে, কি কোন একটা নতুন জায়গায় চলেছি অজানার সন্ধানে, হাজার হাজার মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় আসতে শুরু করেছেন, তারা ভোট দিচ্ছেন 51 সালে। সেই সমস্ত দেশান্তরিত হওয়া হিন্দু বাঙালিরা ভোট দিচ্ছেন 1951 সালে। যদি তাদের মসিহা হয়ে উঠবেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাহলে 1951 সালের ভোটের রেজাল্টে তো তা প্রতিফলিত হতো। 1951 সালের ভোটে হিন্দু মহাসভা পেল 4টি আসন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পেলেন 9টি আসন, এবং সিপিআই পেল 28টা আসন, আর 150 বা 151টা আসন পেল হচ্ছে কংগ্রেস। তার মানে যে সমস্ত মানুষেরা, হিন্দু মানুষেরা, সনাতনী মানুষেরা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিল যন্ত্রণা বুকে নিয়ে, ওপারে তুলসী মঞ্চ বুকে জড়িয়ে কান্না করতে করতে, চোখের জল ফেলতে ফেলতে যারা ওই দেশ ছেড়েছিল, তারা এই দেশে এসে কিন্তু তাদের আজকে যে দাবি করা হচ্ছে যে তাদের ত্রাতা, তাদের মসিহা ছিলেন হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সেই সমস্ত মানুষেরা কিন্তু সেটা মনে করেননি।
কারণ দেশভাগের যন্ত্রণা তাদেরকে যে যন্ত্রণা দিয়েছিল, যে দুঃস্বপ্নের রাত কাটাতে তাদেরকে বাধ্য করেছিল, তারা কিন্তু সেই মানুষটাকে কোনোভাবেই তাদের নেতা, তাদের মসিহা, তাদের ত্রাতা বা এই পশ্চিমবঙ্গের জনক কোনোটাই মনে করেননি। তাই তারা 1951 সালের ভোটে এই দলটাকে প্রত্যাখ্যান করছিলেন। সেটা ভোটের রেজাল্টেই প্রমাণ পাওয়া যায়। তাই এই নতুন ইতিহাস তৈরি করার যে খেলা এবং এই ইতিহাসকে মানুষের উপর চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, জানি না কতটা ফলপ্রসূ হবে, তবে এই চেষ্টাটা কিন্তু ওই যে বললাম ফ্যাসিস্ট সরকারের একটা লক্ষণ, আর কিচ্ছু না। শুধু যে কোনো রকম তথ্য পেলে একটু ভেরিফাই করে নিন। ধন্যবাদ।